আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে যেমন ইজি প্লাস হ্যান্ড অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিটালি বিষয় মার্চেন্ডাইজ অপারেশন 12তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের বোর্ড প্রশ্ন 2014 সাল এবং 2015 সালে যে প্রশ্নগুলো এসেছে 4টি বিভাগে, এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 14 সাল থেকে শুরু করি। আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 45। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে এসেছে অঙ্কটি 4 মার্কের জন্য। ট্রানজাকশন অফ এ কোম্পানি আর অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো 3 তারিখ, 7 তারিখ, 15 তারিখ এবং 20 তারিখে মোট 4টা লেনদেন আছে। প্রিপেয়ার জার্নাল এন্ট্রি ফর ইচ ট্রানজাকশন অন এ নিট ডিসকাউন্ট বেসিস। নিট ডিসকাউন্ট বেসিসে আমাদের জাবেদাগুলো করতে হবে। তাহলে আমরা 4টে যে বেসিস শিখেছি তার মধ্যে 4 নম্বর বেসিস ছিল নিট ডিসকাউন্ট বেসিস। 3 তারিখে বলা আছে সোল্ড 10,000 ওর দ্য মার্চেন্ডাইজ টু এক্স কোম্পানি। এক্স কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে 1 ক্রেডিট, বাকিতে 2/10 n/30 শর্তে। তাহলে বিক্রয় করলে আমরা একটা জাবেদা করব অ্যাকাউন্ট রিসিভ ডেবিট সেল ক্রেডিট পিরিয়ডিক্যাল সিস্টেম অনুযায়ী। সেক্ষেত্রে এবার আসুন এই অঙ্কটি পিরিয়ডিক্যাল হবে নাকি পারপিসিয়াল হবে। যেহেতু কস্ট অফ গুডস সোল্ড দেওয়া নেই, কোথাও লেখা নেই, তাহলে পিরিয়ডিক্যাল ছাড়া কোনো উপায় নেই, কারণ সেলসের তো কস্ট অফ গুডস সোল্ড না থাকলে পারপিসিয়াল করা যায় না। 7 তারিখে বলছে পারচেজ 20,000 টাকা ওর্থ অফ মার্চেন্ডাইজ ফ্রম ওয়াই কোম্পানি অন ক্রেডিট টার্ম 1/10 n/30। তাহলে এটা ক্রয় করা হয়েছে, ক্রয় জাবেদা হবে পারচেজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। এটা ক্রয় করার সময় খেয়াল করতে হবে ডিসকাউন্ট বাদ দিয়ে তাই টাকাটা লিখতে হবে। 20,000 টাকা, এই 20,000 লেখা যাবে না, কারণ 1% ডিসকাউন্ট আছে। 1% এখন বাদ দিয়ে তারপরে আমরা যে টাকা পাবো সেটা লিখবো। তো 20,000-এর উপরে 1% বাদ দিলে 99% থাকে। এই 99% গুণ করলে হয় 19,800 টাকা। 200 টাকা এখানে ছাড়। ক্লিয়ার? নিট ডিসকাউন্ট বেসিস বলে এটা করা হয়েছে। কিন্তু সেলসের ক্ষেত্রে নিট ডিসকাউন্টের কোনো প্রভাব পড়ে না, নর্মালি লিখে দিতে হয়। সেন্ট এ ক্রেডিট মেমোরান্ডাম অফ কোম্পানি ফর টাকা 1,000 শর্টেজ অফ গুডস পারচেস জানুয়ারি 7 তারিখে। দেখুন 7 তারিখে আমরা ক্রয় করলাম, পারচেস করলাম, ওখানে আমাদের শর্ট দেখা গেছে 1,000 টাকার মাল। তো শর্টেজের জন্য তো কোনো জাবেদা হবে না, শর্ট হলে এটা ফেরত জাবেদা হবে, পারচেস রিটার্ন বলতে হবে। কারণ আমরা যখন পারচেস এবং সেলস সংক্রান্ত জাবেদা বলেছি, পারচেসের সাইডটা আর সেলসের সাইডটা, সেখানে কিন্তু শর্টেজের কোনো জাবেদা বলিনি, কোনো রুলসে আমরা লিখিনি। এই জন্য শর্ট হলে কি করতে হয়, এটা রিটার্নের হিসেবে জাবেদা দেখাতে হয়। তাহলে আমাদের লিখতে হবে অ্যাকাউন্ট পেবল ডেবিট পারচেস রিটার্ন ক্রেডিট 1,000 টাকা 15 তারিখে। অ্যাকাউন্ট পেবল ডেবিট পারচেস রিটার্ন ক্রেডিট। এই 1,000 টাকা আমরা ক্রয়ের সময় যেমন ডিসকাউন্ট বাদ দিয়ে লিখেছিলাম, ক্রয় ফেরতের সময় ডিসকাউন্ট বাদ দিয়ে লিখতে হবে। তাহলে 1,000 টাকার এখন আমরা বাদ দিব কত, 1% বাদ দিয়ে এভাবে লেখা যায়। দেখুন 1,000 টাকার সাথে গুণ 99%। ক্লিয়ার? এতে আমাদের 1% করে ডিসকাউন্ট ছিল, সেটা আমরা এখন দেখাই দিলাম। এখন পেবল ডেবিট পারচেস রিটার্ন ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন। 15 তারিখ শেষ। 20 তারিখে রিসিভ এ চেক ফ্রম এক্স কোম্পানি ফর দ্য অ্যামাউন্ট ডিউ অন জুন 3 সেলস। এখন জুন মাসে 3 তারিখে আমরা যখন এখানে বিক্রি করলাম, দেখুন কত টাকা, 3 তারিখে বিক্রি করেছিলাম 10,000 টাকার মাল। 2/10 10 দিনের ভিতরে দিতে পারলে ছাড় পাওয়া যাবে, কিন্তু 3 আর 10 13 তারিখ পর্যন্ত টাইম ছিল, এখন 20 তারিখ হয়ে গেছে, এখন তো আর ছাড়ের কোনো সুযোগ নেই। তাহলে সম্পূর্ণ টাকা এখন আমরা আদায় করবো ক্যারি ডেবিট এখন রিসিভ ক্রেডিট 10,000 টাকা। ক্লিয়ার? 4 মার্কের অঙ্ক, বাস ওকে, নির্ভুলভাবে আপনার অ্যান্সার সঠিক হয়ে গেল। তাহলে 4 পাবেন। এবার আসুন পরের 14 সালে আরেকটা আসছে ফিনান্স ডিপার্টমেন্টে 10 মার্কের অঙ্ক সি পার্টে। নয়ন এন্টারপ্রাইজ ইজ এ মার্চেন্ডাইজ অর্গানাইজেশন, ইটস ক্রেডিট টার্ম 3/12 n/30 অন অল অফ দিস দ্য সেল। যা বিক্রি হবে সব 3/12 অনুযায়ী শর্তে বিক্রি হবে। ডিউরিং দ্য মান্থ অফ মার্চ 2014 দ্য ফলোয়িং ট্রানজাকশন অকার্ড। 1 তারিখ, 2 তারিখ, 4, 5, 7, 8, 10, 12, 13, 15, 17, 18 এবং 23 তারিখে অনেকগুলো এন্ট্রি হয়েছে এখানে 10 মার্কের অঙ্ক। জার্নালাইজ দ্য ট্রানজাকশন বাই ইউজিং দ্য পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেমে জাবেদা অনেক সহজ। সেলসের জন্য দুটো জাবেদা করতে হয়, আর পারচেস করলে মার্চেন্ডাইজ লিখতে হয়, এছাড়া আর কিছু না। তাহলে পারচেসের কয়টা জাবেদা? 4টে জাবেদা। সেলসেরও 4টে জাবেদা। সেই জাবেদা অনুযায়ী আপনারা এটা করবেন। এটা পারা যাবে, অনেক সহজ আছে। তো আমি এখানে অ্যান্সার করে দিয়েছি। এগুলো আমার বই থেকে আপনারা সমাধানটা এখানে নির্ভুলভাবে শিখবেন। সেক্ষেত্রে এরপর আসুন
15 সালের যে প্রশ্নটা আসছে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, এটা কিন্তু 10 মার্কের অঙ্ক আসছে। কোয়েশ্চেন নাম্বার 14, ইনফরমেশন রিলেটেড টু বিডি কোম্পানি ইজ গিভেন বিলো, গিভ দ্য জার্নাল এন্ট্রি আন্ডার দ্য পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম। এই যে পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম বলেছে 2 নম্বর ফরম্যাট। এখন নর্মাল বেসিসে 2 নম্বর ফরম্যাট, এখানে কোনো ডিসকাউন্ট বেসিস নিট ডিসকাউন্ট কিছু বলা নেই, তাই নর্মাল বেসিসের অঙ্ক খুবই সহজ। পারপিসিয়াল ইনভেন্টরিতে ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত জাবেদাগুলো খুব সহজ আছে। ইউনিট বেসিস, ডিসকাউন্ট, নিট ডিসকাউন্ট বেসিস এগুলো বললে তখন একটু ঝামেলা হয়, কিন্তু নর্মাল বেসিসের অঙ্কে কোনো ঝামেলা নেই। দেখুন এখানে সোল্ড করা হয়েছে 900 টাকার পণ্য, হুইচ কস্ট অফ গুডস সোল্ড 540 টাকা। প্রত্যেকটা সেলসের কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। সেলসে কয়টা জাবেদা হয়? 2টা জাবেদা হয়, একটা সেল প্রাইস, একটা কস্ট প্রাইসের। আর পারচেস করলে মার্চেন্ডাইজ লিখতে হয়। এই তো পারপিসিয়াল আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো করেছি, এতে পারা যাবে। এখন এটা করবেন। এবার আসুন 15 সালের মার্কেটিং ডিপার্টমেন্ট এসেছে। আবিদ কোম্পানি লিমিটেড ইউজ দ্য পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম। দ্য কোম্পানি হ্যাজ দ্য same inventory a purchase and sales data for the month of March 2014 as follow নিচে দেওয়া হলো। প্রথম ইনভেন্টরি মার্চ মাসের 1 তারিখে 400 ইউনিট ছিল 60 টাকা করে, আর পার্চেসের ডেট দেওয়া আছে 10 তারিখ, 20 তারিখ, 30 তারিখ। 3টা পার্চেসের ডেট দেওয়া আছে আর 2টা সেলসের ডেট দেওয়া আছে 15 তারিখ এবং 25 তারিখ। আর লাস্টে যে বলছে ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্ট অফ মার্চের 31 তারিখে ক্লোজিং ইনভেন্টরি 500 ইউনিট আছে। তাহলে দেখুন এটা আমাদের কি দেখাতে হবে? ডিটারমাইন দ্য কস্ট অফ ইনভেন্টরি, কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড। ক্লোজিং ইনভেন্টরি কত আছে মার্চ মাসের 1 তারিখে, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড কত আছে এটা দেখাতে হবে মার্চ মাসের 31 তারিখে দেখাতে হবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড মার্চ মাসের 31 তারিখে এবং ফিফো মেথড আর লিফো মেথড অনুযায়ী দেখাতে হবে। তাহলে ক্লোজিং ইনভেন্টরি 31 তারিখ, কস্ট অফ গুডস সোল্ড 31 তারিখ। তো এর জন্য আমাদের একটা ছক ব্যবহার করতে হবে। স্টোর লেজার ফিফো মেথডে প্রথম ব্যালেন্স আমরা জানি, ব্যালেন্সের লাস্টে চলে যায়, ছকের নামগুলো আমরা জানি। এখানে পার্চেসের 3টা কলাম, কস্ট অফ গুডস সোল্ডের 3টা কলাম, ব্যালেন্সের 3টা কলাম। ইউনিট রেট অ্যামাউন্ট, ইউনিট রেট অ্যামাউন্ট। প্রথমে লিখলাম 1 তারিখে, এখানে 1 তারিখে হয়েছিল ব্যালেন্স 400 ইউনিট 4 টাকা করে 1600 টাকার মাল। 1 তারিখের পরে এখন দেখা গেছে 10 তারিখ, এই 10 তারিখে আমরা ক্রয় করেছিলাম 1000 ইউনিট 4.5 টাকা করে। তো লিখলাম 10 তারিখে 1000 ইউনিট 4.5 টাকা করে 4500 টাকা। ব্যালেন্স বৃদ্ধি পাবে ক্রয় করলে। তো আগে ছিল আমাদের 400 ইউনিট, আর নতুন করে আরও 1000 যোগ হলো। তাহলে এখন কত হলো? 400 আর 1000 মিলে এখানে আলাদা আলাদা থাকলো। একটা হলো 4 টাকার মাল, আর একটা হলো 4.5 টাকার মাল। ক্লিয়ার? এবার আসুন 15 তারিখে আমরা সেল করেছি 1000 ইউনিট। 15 তারিখে যদি আমরা সেল করি তাহলে তো ব্যালেন্স কমবে। তো ফিফো পদ্ধতি হলে ফার্স্টের মাল কত ছিল? 400 পিস। ওই 400 পিস আগে আমাদের মাইনাস করতে হবে। তারপরে আর লাগবে 600 পিস, সেই 1000 থেকে 600 পিস নিয়ে আসলাম। তাহলে 4.5 টাকা করে 2700, তো 1600 আর 2700 মিলে বাস ওকে। আমাদের এখন ব্যালেন্স থাকলো। এখান থেকে 400 বিক্রি হয়ে গেছে, এখান থেকে 600 বিক্রি হয়ে গেছে, তাহলে আছে কত? 400, যার দাম 4.5 টাকা করে। ক্লিয়ার? এভাবে আমরা ব্যালেন্স ফিফো মেথডও করেছি ইতিপূর্বে, লিফো মেথডও করেছি। এটা আপনারা পারবেন, এটা একটু করেন, নিজেরা একটু চেষ্টা করেন ইনশাল্লাহ। তো 15 সালের অঙ্ক দেখুন, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে 10 মার্কের অঙ্ক। অন জুন 10 রোনাল্ডো কোম্পানি পারচেস 16,000 টাকা অফ মার্চেন্ডাইজ ফ্রম মেসি কোম্পানির কাছ থেকে এফওবি শিপিং পয়েন্ট। দেখুন এখানে ট্রানজাকশন দিয়ে দিয়েছে, রোনাল্ডো কোম্পানি কিনেছে 16,000 টাকার পণ্য মেসি কোম্পানির কাছ থেকে এফওবি শিপিং পয়েন্ট টার্ম 2/10/30, একটা লেনদেন। এগুলো কি করতে হবে? প্রিপেয়ার দ্য সেপারেট এন্ট্রি ফর ইচ ট্রানজাকশন অন দ্য বুকস অফ দ্য রোনাল্ডো কোম্পানি। রোনাল্ডো কোম্পানির জন্য আলাদা হবে, আর প্রিপেয়ার দ্য সেপারেট এন্ট্রি ফর ইচ ট্রানজাকশন মেসি কোম্পানি। তার মানে এটা বায়ার এবং সেলার কোম্পানির অঙ্ক। তাহলে একই এন্ট্রি আমরা দুইজনের বইতে দেখাবো, রোনাল্ডোর বইতে দেখাবো, মেসির বইতেও দেখাবো। তো আসুন এখানে আমাদের ইন দ্য বুকস অফ দ্য রোনাল্ডো, এটা আমাদের বায়ার কোম্পানি, পার্চেসার। পার্চেসার যখন কিনবে কোন মেথডে লিখবে? এখানে বলছে পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেমে লিখতে হবে, ইউজিং দ্য পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম। ক্লিয়ার? এখানে লেখা ছিল। তাহলে আমরা প্রথমেই ক্রেতার বইতে লিখলাম মার্চেন্ডাইজ ডেবিট, এখন পেবল ক্রেডিট। আর বিক্রেতার বইতে লিখবো 2টা যাবে না, এখন রিসিভ ডেবিট, সেল ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 16,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড কিন্তু 9,600 টাকা, এটা আমাদের বলা আছে। এখানে আমাদের 16,000 টাকার পণ্য
কস্ট অফ গুডস সোল্ড, এই যে এখানে বলেছে মেসি কোম্পানি 9,600 টাকার পণ্য বিক্রি করা হয়েছে। কস্ট প্রাইস কত মেসির? 9,600। এটা কিন্তু কস্ট অফ গুডস সোল্ড। রোনাল্ডো পেজ দ্য ফ্রাইট কস্ট 800 টাকা। 11 তারিখে 800 টাকা পরিবহন খরচ প্রদান করেছে। তাহলে পরিবহন খরচ শুধু ক্রেতার বইতে যাবে। তো মার্চেন্ডাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট 800 টাকা। এটা কিন্তু বিক্রেতার বইতে যাবে না। দেখুন বিক্রেতার বইতে 11 তারিখের নো এন্ট্রি। ক্লিয়ার? 11 তারিখের পরে আর কি আছে? ড্যামেজ গুডস টোটালিং 600 টাকা আর রিটার্ন টু মেসি ফর ক্রেডিট অন জুন 12 তারিখে। 12 তারিখে ফেরত দেওয়া হয়েছে। তাহলে 12 তারিখে যদি ফেরত দেওয়া হয় 600 টাকার পণ্য, দ্য ফেয়ার ভ্যালু অফ দিস দ্য গুডস, যে পণ্য ফেরত দিয়েছে তার দাম কত? 140 টাকা। তাহলে আগে আমরা ক্রেতার বইতে যাই, ক্রয় ফেরত দিই, অ্যাকাউন্ট পেবল ডেবিট, মার্চেন্ডাইজ ক্রেডিট। এটা বিক্রেতার বইতে সেলস রিটার্ন ডেবিট হবে। সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট সেল ক্রেডিট 600 টাকা। আবার মার্চেন্ডাইজ আমাদের এখানে আসবে, মার্চেন্ডাইজ ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট 140 টাকা। ফেয়ার ভ্যালু ফেরতকৃত পণ্যের দাম, এটা মূল্য হয়েছে কস্ট প্রাইস 140 টাকা। আরেকটা লেনদেন আছে 26 তারিখে। এরপরে এখানে বলছে রোনাল্ডো পেজ দ্য মেসি কোম্পানি 50% অফ ব্যালেন্স ডিউ অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ওয়াজ পেইড বাই রোনাল্ডো জুন 26। তাহলে জুনের 19 তারিখে একটা টাকা দেওয়া হবে এবং 26 তারিখে একটা টাকা দেওয়া হবে। তো আসুন প্রথমে 19 তারিখে কি বলা হয়েছিল? নো এন্ট্রি দেওয়া হয়েছে। অন জুন 19 রোনাল্ডো পেজ মেসি কোম্পানি 50% অফ দ্য ব্যালেন্স ডিউ। হ্যাঁ, এখানে আমাদের একটা 50% টাকা দিতে হবে এবং অবশিষ্ট টাকাটা 26 তারিখে দিতে হবে। তাহলে এখানে একটু মিস্টেক হয়েছে। প্রথমে আমরা 50% দিয়ে দেব 19 তারিখে। তো 16,000 থেকে যদি 600 বাদ যায় তাহলে 15,400। এই 15,400 টাকা এখন 50% কয় তারিখে দিতে হবে? 19 তারিখে। এটা যাবে তা কি হবে? অ্যাকাউন্ট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন ডেটটা আমাদের 2/10 n/30 শর্তের মধ্যে আছে কিনা, 10 তারিখ আর 19 তারিখ, তাহলে অবশ্যই 50%-এর উপরে আমরা ছাড় পাবো। যাবে তো হবে অ্যাকাউন্ট পেবল ডেবিট 15,400 টাকার আমরা 50% করলাম। কত আসলো? 7,700। এইটার 2% বাদ দিলে 98%, 7,546 টাকা ক্যাশ ক্রেডিট করতে হবে ডিসকাউন্ট সহকারে। ঠিক আছে? এরপরে 26 তারিখে আবার 50% যখন দেবো তখন আর কোনো ডিসকাউন্ট পাবো না, কারণ আমাদের 20 তারিখ পর্যন্ত টাইম ছিল। 26 তারিখে কোনো ডিসকাউন্টের সুযোগ নেই, 50% দিয়ে দিতে হবে, 2 বার দিতে হবে। তাহলে অ্যাকাউন্ট পেবেল এটা ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। আর বায়ার সেলার কোম্পানি যে বিক্রি করবে সে ক্যাশ ডেবিট করবে, সেল ডিসকাউন্ট ডেবিট করবে আর অ্যাকাউন্ট সেল ক্রেডিট করবে। ঠিক আছে? সেক্ষেত্রে দেখুন মাত্র 4 মার্কে 10 মার্কের জন্য এভাবে অঙ্ক দিয়েছিল বায়ার কোম্পানি অ্যান্ড সেলার কোম্পানি। এটা আপনারা পারবেন, এটা করে ফেলবেন। এরপরে আসুন 15 সালে আরেকটা অঙ্ক দেখাই। মার্কেটিং ডিপার্টমেন্টে এই অঙ্কটা এসেছে। ইউ আর প্রোভাইডেড দ্য ফলোয়িং সিলেক্টেড ইনফরমেশন ফর দ্য ফার্স্ট ইয়ার, ফিজিক্যাল ইয়ার 11 সাল, 12 সাল এবং 13 সাল, 14 সাল সবগুলো দেওয়া আছে। ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি, প্রথমে ইন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে 11 সালে 13,000 টাকা, 12 সালে 11,300, এরপরে 14,700 আর এদিকে 14 সালে আছে 12,200। সেলসের পরিমাণ দেওয়া আছে, পার্সেস মার্চেন্ডাইজ পার্সেস পরিমাণ দেওয়া আছে। ক্যালকুলেট দ্য কস্ট অফ গুডস সোল্ড ফর দ্য ইয়ার, 12 সাল আর 13 সালে কস্ট অফ গুডস বের করতে হবে। এখন আমরা জানি কস্ট অফ গুডস সেলের সূত্র হলো ওপেনিং ইনভেন্টরি যোগ নিট পার্সেস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। তো প্রথমে আসি 12 সাল যখন গেলাম তখন ওপেনিং ইনভেন্টরি 11 সালে যেটা ক্লোজিং ওটা কিন্তু ওপেনিং হচ্ছে 12 সালের। পার্সেস দেওয়া ছিল, এখানে কত টাকা দেওয়া ছিল? 1,46,000। যোগ করার পরে ক্লোজিং ইনভেন্টরি ছিল 12 সালে 11,300, বাদ দেওয়ার পরে কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে আসলো। 12 সালের কস্ট অফ গুডস সোল্ড শেষ। তাহলে কস্ট অফ গুডস সোল্ডের সূত্রটা আমাদের মনে রাখতে হবে, ওপেনিং ইনভেন্টরি যোগ পার্সেস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। এবার আসুন 13 সালের ওপেনিং ইনভেন্টরি হবে 12 সালে যেটা ক্লোজিং ছিল, লিখলাম সেটা ওপেনিং। আর 13 সালের আবার পার্সেস ছিল, এটা যোগ করলাম। ক্লোজিং আছে 13 সালে 14,700, এটা লিখলাম, বাদ দিলাম, বাস ক্লোজিং ইনভেন্টরি বাদ দেওয়ার পরে কস্ট অফ গুডস চলে আসলো 1,41,600। এই দুইটা সাল দেখাতে বলেছে, 14 সাল বললেও আমরা দেখাতে পারতাম। সেক্ষেত্রে দেখুন তাহলে আমাদের দুইটা সালের
ক্লোজিং ইনভেন্টরি কস্ট অফ গুডস সোল্ড বের করলাম, এতে আমাদের পাবে 4 মার্ক। সি পার্টের এটা আসছে। 15 সাল শেষ। সেক্ষেত্রে দেখুন আজকে তাহলে আমরা 14 সাল আর 15 সাল শেষ করলাম। আগামী ক্লাসে আমরা 16 সাল এবং 17 সাল করব। তো আজকে ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।